তিন দেশে জড়ো হয়েছে ৪৮ দল। মধ্যমণি ফুটবল এই পৃথিবী নামের গোলকের সকল মানুষকে বাতিয়েছে একই ছন্দে। গোলকের এই ফুটবলের সেরা আসর নিয়ে এখন মাঠের বিশেষ আয়োজন। সঙ্গে আছি আমি শরীফ রওশন। বিশ্বকাপ চলছে, বিশ্বকাপ উন্মাদনাও চলছে। চতুর্থ দিন এসে ৭-১-এর বিশাল ব্যবধানের একটি ম্যাচ কিন্তু সমর্থকরা এরই মধ্যে দেখে ফেলেছে। ৭-১ স্কোরটা বলাতে কিছু একটা মনে হয়েছে ২০১৪ সালের সেই সেমিফাইনাল ব্রাজিল জার্মানি। না, এবার আর জার্মানি ব্রাজিলকে ৭-১ গোলে হারায়নি। এবার নবাগত দল কুরাসাওর বিপক্ষে এই বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে জার্মানি। জার্মানি ছাড়াও আরও অনেক দল ছিল, প্রতিপক্ষ ছিল, অনেকগুলো ম্যাচ ছিল রাতের থেকে সকাল পর্যন্ত, এবং রাতে আবার স্পেন এবং বেলজিয়ামের হট ফেভারিট দলগুলো মাঠে নামবে। সবকিছু নিয়ে আজ বিশ্বকাপের উন্মাদনা নিয়ে কথা বলার জন্য উপস্থিত হয়েছেন স্টুডিওতে সাবেক ফুটবলার এবং কোচ মাহবুব হোসেন রক্সি। রক্সি ভাই, স্বাগত জানাচ্ছি। শুরুতে যেটা বলছিলাম যে ৭-১ গোলের বিশাল ব্যবধানে একটা জয়, এই চতুর্থ দিনে এসেই এই বড় একটা ব্যবধানে ম্যাচ, এটা হাই ভোল্টেজ ম্যাচ দেখে ফেলেছে। তারপর জার্মানির বিপক্ষে কুরাসাও, একটা নবাগত দল যারা প্রথমবার বিশ্বকাপে খেলতে এসেছে, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের একটি দল। এই জায়গাটাতে আসলে এইটা কতটা এনজয় করেছে মানুষ, যতটা না ২০১৪ সালে সেমিফাইনালে ব্রাজিলকে যেভাবে আসলে হারিয়েছিল জার্মানি, সেই এনজয়টা নিশ্চয়ই আসলে করতে পারেনি যারা ব্রাজিল সমর্থক। যারা আসলে এটা বিশ্লেষণ করলে এরকম দেখা যায় যে এইবারের ওয়ার্ল্ড কাপের অনেক বেশি, আমরা আগেই বলে গেছি যে ১০৪টা ম্যাচ খেলতে হবে, প্রত্যেক টিমেরই 3টা করে ম্যাচ আছে। তো এই যে ১০৪টা ম্যাচ এবং টিম যে কোয়ালিফাইড করতে হবে, তার যে উদ্দীপনা উত্তেজনা আমরা যে শুরু করার পরে যে দেখেছি, প্রথম গ্রুপ, সেকেন্ড এ বি সি এবং ডিতে এই কম্পিটিশন ম্যাচের গোল কিন্তু খুব কম হচ্ছিল, এবং টু টাফ। ১-১ গোলে ড্র, ২-০, ২-১ এবং ২-২ গোলে ড্র। সেখান থেকে বেরিয়ে এসে জার্মান ফার্স্ট, এবং কুরাসাওর কাছে যেটা সবচেয়ে বড় ব্যাপার ছিল, কুরাসাওর একটা ইউরোপিয়ান টাচের টিম, তারা হল্যান্ডের আগে অন্তর্ভুক্ত ছিল নেদারল্যান্ড থেকে, সেই জায়গা থেকেই তারা আবির্ভূত হয়, এবং তাদের ২৬ জন রেজিস্ট্রেশন প্লেয়ারের মধ্যে একজন খালি কুরাসাওয়ে জন্ম, আর বাকি সবাই নেদারল্যান্ডে ছিল, এবং এজ ভিত্তিক সব জায়গায় তারা খেলেছে। সেই জন্য তাদের ফুটবল শৈল্পিকটা অনেক ডিফারেন্স, এবং তাদের কোচ হলো এইবারের ওয়ার্ল্ড কাপের সর্বোচ্চ বয়োজ্যেষ্ঠ কোচ, হ্যাঁ, ৭৮ বছর বয়সের, এবং তার এক্সপিরিয়েন্স দিয়ে সেই টিমটাকে এইখানে কোয়ালিফাইড করেছে, নিয়ে আসছে। তো সেই সোর্সে যদি আমরা চিন্তা করি, তাহলে বল পজিশন এবং খেলার যে স্টার্স ছিল, সেইখানে তারা কি করেছে, জার্মানির সাথে কম্পিটিশন ম্যাচ খেলতে গেছে এবং সব বলে অ্যাটাকে যেতে চেয়েছে। সেইটাই জার্মানির জন্য অনেক অভিজ্ঞ বা এক্সপিরিয়েন্স টিম যা করে, যে কাউন্টার অ্যাটাক বেজে, এবং জার্মান যে ফাস্ট ফুটবল, সেই জায়গা থেকে গোল স্কোরিং অনেক বেশি হয়েছে। অন্য যারা আমরা ম্যাচগুলি দেখছি, সেখানে দেখা যাচ্ছে যে লো ব্লক ডিফেন্ডিং জোন থেকে কাউন্টারে যায়, সেটা খেলে নেই। কুরাসাও মনে করছে যে একই তালে জার্মানির সাথে মিলিয়ে প্রতি বলে অ্যাটাকে যেতে চেয়েছে, এবং ফার্স্ট হাফে সেটা কম্পিটিশন করেছে, তারা গোলও শোধ করেছিল ১-১, তারপর থেকেই ২-১, তারপরে ৩-১ সেকেন্ড হাফ। এক গোল শোধের পরে কি আসলে ঘুমন্ত দৈত্য আমরা যেটাকে বলি, জেগে ওঠার যে গল্পটা, এটাই, হ্যাঁ, এটা কি জার্মানি শুরু করেছে কিনা? কারণ আমরা গত ২ বিশ্বকাপে কিন্তু তারা প্রথমার্ধে গ্রুপ পর্ব থেকে আসলে বিদায় নিয়েছে একটা ম্যাচ না জিতে। এইবার আসলে সেই রূপটা কি মানে পাল্টানোর সম্ভাবনা রয়েছে কিনা? অবশ্যই জার্মানি এবার অনেক অ্যানালিসিস, অনেক স্ট্যাটিক্স চেঞ্জ করে, এবং ইয়াং কোচ আমরা লেগানোসিকে দেখে অনেক এক্সপিরিয়েন্স, এবং বায়ার্ন মিউনিখে সে অনেক ভালো রেজাল্ট করে তারপরে ন্যাশনাল টিমে আসে, এবং সবচেয়ে বেশি প্লেয়ারই কিন্তু জার্মান টিমের বায়ার্ন মিউনিখ থেকে খেলে, যে তাদের কম্বিনেশন, যে আন্ডারস্ট্যান্ডিংটা অনেক বেটার ফুটবল। এবং জার্মান লাস্ট দুটো ওয়ার্ল্ড কাপে ভালো করেনি দেখে এবার অনেক হিসাব করে তাদের টিম ম্যানেজ করে তারপরে এখানে আসছে। তো সেই জায়গা থেকে আসলে প্রথম গোল খাওয়ার পরে ওরা আরও বেশি অ্যাটাকিং মুডে যায়, এবং সেই সুযোগটা কিন্তু কুরাসাওর টিমই করে দেয়। ওরা পাল্টা অ্যাটাকে বেশি যাওয়াতে যে ওপেন স্পেসগুলো যে ক্রিয়েট হয়, সেখান থেকে তারা এই গোল স্কোরিংগুলির সুযোগ পেয়েছিল। আমরা যেটা দেখেছি, আপনি ২-২ গোলে জাপান, আবার জাপানের সাথে লাস্ট ম্যাচ নেদারল্যান্ডস, যে নেদারল্যান্ডস ২-২ গোলে করে, যে হার্ড হিটিং, এবং নেদারল্যান্ডসে যে ডিফেন্ডার, ওয়ার্ল্ড বেস্ট ডিফেন্ডার বলে, সেখানে জাপান কাউন্টার বেস খেলে ওখানে অ্যাটাক পূরণ করে এবং ২-২ গোলে যে জয় করেছে। তো সেই সোর্সে যদি যেত কুরাসা, তাহলে কিন্তু মার্জিন এরকম হতো না, দেখাতে হতো ৩-২ বা ১, হ্যাঁ, এরকম ৩-২-১-৪। এখন অল আউট ফুটবল খেললে আপনাকে ওপেন স্পেস তৈরি হবে, আর ওপেন করলে আপনার গোলের চান্স বেশি হয়, যেটা জার্মানের মতো অভিজ্ঞ, এবং জার্মান লিগ অনেক টাফ লিগে সবাই টপ ফুটবল খেলে, এবং জার্মান বায়ার্ন মিউনিখ আবার উদাহরণ দিচ্ছি যে এবারও হাইয়েস্ট স্কোরে সর্বোচ্চ গোল দিয়ে ওরা লিগ চ্যাম্পিয়ন হয়েছে। সেই জায়গা থেকে কুরাসাওর
এই অবস্থা হয়েছে। আমরা একটু গোল নিয়ে অ্যানালিসিস করতে যাব, তার আগে আসলে দেখতে চাই যে জার্মানি যে 7টা গোল দিয়েছে সেই 7টা গোলের কারা নেপথ্যে ছিল, কারা প্রথমটা গোলগুলো করেছিল সেই গোলটা, এবং কুরাসার বিপক্ষে একমাত্র একটি গোল করেছিলেন এবং সেই গোলটা করে তিনি কিন্তু মানে কুরাসার এখন এই মাত্র বেশ যে আলোচনায়। উদযাপনের যে বিষয়টা তারা কিন্তু চলে এসেছে। এবং ম্যাচ শেষে রক্সি ভাই, আপনি দেখেছেন কিনা যে শেষ মুহূর্তে যেই মানে উদযাপনটা তারা কিন্তু একত্র হয়ে উদযাপন করেছিলেন, যে বিশ্বকাপে খেলাটাই আসলে এই তো দলের জন্য অনেক বিশাল একটা ব্যাপার। আমরা যদি জার্মানি বনাম কুরাসার যে ফ্যাক্টগুলো দেখতে চাই, যে বল পজিশন 65% রেখেছে জার্মানি, একটা বড় দলের জন্য কি আরো একটু বেশি মানে পার্সেন্টেজটা আরো একটু বেশি হওয়া দরকার ছিল কিনা? কারণ কুরাসাও একেবারেই নবাগত একটা দল, তারা 35% রেখেছে। অন টার্গেট শটে জার্মানি করেছে 11টা, 2টা কুরাসাও করেছে। পাস যদি বলি 599 বার পাস করেছে, 289 বার পাস করেছে কুরাসাও, এবং পাস একুরেসি মানে সফল পাসে তারা এগিয়ে ছিল 89%, আর কুরাসাও ছিল 84%। হলুদ কার্ড লাল কার্ডের এখানে কোনো পরিসংখ্যান নেই। এই যে পাস একুরেসি আমরা যদি দেখি, যে কুরাসাওর মতো একটি মানে পিছিয়ে থাকা দল অবশ্যই জার্মানি থেকে অনেক ব্যবধান তাদের থেকে, আর সেই জায়গায় তারা পাস একুরেসির ক্ষেত্রে খুব বেশি কিন্তু মানে পিছিয়ে নেই ব্যবধানটা। এই যে খেলার যে একটা মানে ব্যাপার, তাদের আগ্রহের জায়গা, সেটাতেই তো আসলে বোঝায় যে আমরা যেমন দেখেছি মরক্কোকে, যে আস্তে আস্তে তারা কিভাবে এগিয়ে গেছে এবং চমক দেখিয়েছে এক কথায় বলতে গেলে। কুরাসাওকেও কি আসলে দেখানোর সেই সম্ভাবনা আছে কিনা? তবে রক্সি ভাই, আরো একটু আমরা একটু দেখতে চাই যে কারা কারা গোলগুলো করেছেন জার্মানির বিপক্ষে, তাহলে আপনার অ্যানালাইসিসটা একটু সুবিধা হবে। আমরা যদি দেখি জার্মানির গোলদাতা কারা ছিলেন, ফেলিক্স এলমেচুয়া ছিলেন মিডফিল্ডার হয়ে, 6 মিনিটে গোল করেছেন, দূরত্ব ছিল 17 মিটার। বরুসিয়া ডর্টমুন্ডে তিনি বর্তমানে ক্লাব তার। নিকো স্লটারব্যাক ডিফেন্ডার হয়ে তিনি 38 মিনিটে গোলটা করেছেন, দূরত্ব ছিল মাত্র 5 মিটার। বরুসিয়া ডর্টমুন্ডে তিনি খেলেন। কাই হাভার্টস ফরওয়ার্ড 45, তিনি দুটো গোল করেছেন এই ম্যাচে, 45 মিনিটে একটি এবং একটি 88 মিনিটে গোল করেছেন, দূরত্ব দুটোরই ছিল 12 মিটার। আর্সেনাল তার বর্তমান ক্লাব। জামাল মুসিয়ালা মিডফিল্ডার, 47 মিনিট তার গোল করার সময় এবং 13 মিটার দূরত্ব ছিল তার গোল করার। বায়ার্ন মিউনিকের তিনি ফুটবলার। নাথানিয়েল ব্রাউন ডিফেন্ডার, 68 মিনিটে তিনি গোলটি করেছেন, 13 মিটার দূরত্ব থেকে গোলটি করেছেন এবং ফ্র্যাঙ্কফুর্টে তিনি বর্তমানে খেলেন। ডেনিস উন্দাফ ফরওয়ার্ড, 78 মিনিটে তিনি গোলটি করেছিলেন, দূরত্ব মাত্র 7 মিটার, স্টুটগার্টের ক্লাব তার। আমরা দেখছি যে দুইজন কিন্তু ফরওয়ার্ড এবং অ্যাটাকিং মিডফিল্ডার রয়েছে, আর ডিফেন্ডার দুইজন হিসেবে ডিফেন্ডার গোল করেছেন, আর অ্যাটাকিং মিডফিল্ডারও রয়েছেন এখানে। এই যে সব জায়গা থেকে যে একটা মানে আক্রমণ ভাগ বা আক্রমণাত্মক যে ফুটবল খেলার, এটা কি আসলে জার্মানির শক্তি কিনা? অবশ্যই জার্মান অলওয়েজ টোটাল ফুটবল খেলে, এবং জার্মান ফুটবল অনেক বেশি সায়েন্টিফিক। ওরা পজিশন ধরে পজিশনালি যে বল দখলের ক্ষমতা, এটা ওদের টিমের মধ্যে অনেক বেশি। এবং এইবার আরও বেশি নতুন দুটো মিডফিল্ডের নাম বলেছেন, দুজনেই এসছে, নিকো এবং দুজন কিন্তু অনেক বেশি কন্ট্রোল করে। সাথে অভিজ্ঞ হলো কিমিচ, রাইট ব্যাক খেলে, রাইট ফুল ব্যাক থেকে যে অনেক বেশি মিডফিল্ডে জয়েন করে এবং বল ডেলিভারিতে সবচেয়ে বেশি সাপ্লায়ার এবং পজিটিভ বল করে। কাই হাভার্টস জার্মানির জন্য অনেক বেটার অপশন, কারণ জার্মানের কিছুদিন আগেও কাই হাভার্টস অনেক ইনজুরিতে ছিল, সেখান থেকে ফর্মে আসা, আর্সেনালে খেলে, লাস্ট আর্সেনালের ম্যাচে গোল করেছে, সেটা একটা অ্যাডভান্টেজ পজিশনে আছে। এবং যারা গোল করেছে, এটাই হলো টোটাল ফুটবলের নিয়ম, একটা ফুল ব্যাক একটা সেন্টার ব্যাক, হ্যাঁ, দুজনে গোল করেছে, ব্রাউন এবং স্লাটার। তো এছাড়া যারা অ্যাজ ইউজুয়াল উইং ফরওয়ার্ড যেটা খেলে, তারাতেও ওখানে অপশন থাকে। এবং কাই হাভার্টস দুটো গোল পাওয়াতে যে দীর্ঘদেহী স্ট্রাইকার সেই জায়গা থেকে, এবং মুসিয়ালা ওদের নাম্বার 10-এ মাস্টার প্লেয়ার বলে, সেও কিছুদিন আগে ইনজুরি থেকে এসে এখন টিমের সাথে জয়েন করেছে। তো এগুলো আসলে জার্মানির অনেক দূর যাওয়ার মতো টিম, এবং তারা প্রমাণ করছে লাস্ট দুটা ওয়ার্ল্ড কাপে 18 এবং 22-এ তারা গ্রুপ পর্যায় থেকে চলে গেছে এবং নকআউট 16 থেকে বের হয়ে গেছিলো। তো এইবার অনেক হিসাব করে তাদের আসা এবং এটা প্রমাণ করে। কিন্তু এই জায়গার আরেকটা অ্যাডভান্টেজ যে আবার বললাম যে কুরাসাও, আপনি বলছেন অনেক দূর যাবে, কুরাসাওর হয়ে একজন গোল করেছেন, একটা গোল করেছিল, 1-1 ফার্স্ট গোল ছিল। কুরাসাও পজিটিভ ফুটবল খেলে, ওরা ডিফেন্ডিং খেলেনে অল আউট অ্যাটাকিংয়ে গেছে, সেই জন্য গোলের তারতম্য বেশি ছিল। এবং এই পজিশন থেকে জার্মানির জন্য এবং কুরাসাওর জন্য যে অ্যাটাকের পরের ম্যাচগুলি তারা কি করবে, এটা আসলে সময় বলে দেবে। কুরাসাও যে অ্যাটাকিং খেলবে বা ওরা কোয়ালিফাইড করার জন্য ডিফেন্ডিং মুডে যাবে, এটা তাদের ফার্স্ট ম্যাচ।
এই ডিফারেন্সটা তারা তুলে ধরেছে এবং কোচের এটা একটা অ্যানালাইসিস করতে অনেক সুবিধা হবে। আচ্ছা, আমরা গোলগুলো নিয়ে যদি একটু অ্যানালাইসিস করতে চাই, যে প্রথম গোলটা তো খুব দুর্দান্ত ছিল, প্রথম গোলটা, তারপরে দ্বিতীয় গোলটাও বেশ চমকপ্রদ ছিল বা কুরাসাওয়ের জন্য, কারণ পুরো স্তব্ধ করে দিয়েছে জার্মানির রিটার্ন বলে কাউন্টার অ্যাটাকে অনেক সমর্থক ছিলেন। এটা একটা অবিশ্বাস্য একটা গোল ছিল কিনা দ্বিতীয় গোলটা, কারণ কুরাসাও কেউ নিশ্চয়ই এক্সপেক্ট করেনি যে কুরাসাও আসলে জার্মানিকে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে একটা গোল করতে পারবে। সেটাই নিশ্চয়ই তাদের এখন পর্যন্ত সবচেয়ে বড় সফলতার একটি অংশ নিশ্চয়ই রক্সি ভাই। কুরাসাওর গোল আসলে ফুটবল বললাম না, অ্যাটাকিং, যখন জার্মানও অনেক অল আউটে গোলের জন্য অনেক মরিয়া এবং প্রথম গোল করেছে, সেই পার্সোনালিটি এবং যে টিম ওয়ার্ক ছিল, কুরাসাওর যে ফাস্টনেস এবং কুইক কাউন্টার অ্যাটাকে ওই প্রেসটা তৈরি করেছে, সেখান থেকে জার্মানকে গোল করে। এবং জার্মানে আসলে ওইভাবে চিন্তা করে নেয়, ওদের ডিফেন্ডিংয়ে ল্যাপ ছিল যে মিডফিল্ড থেকে বল থ্রু করার পরে অন রান ইন বিটুইন দ্য প্লেয়ার 1v1 যাওয়ার পরে সে ডিফেন্ডার থেকে গোল করে। তো যেই জায়গা থেকে জার্মানের সুবিধা হয়েছে এবং সবগুলি বলই দেখা যাচ্ছে যে বক্স টু নিয়ারেস্ট। প্রথম গোলটা আমরা দেখতে পাচ্ছি যে ডি বক্সের মধ্যে 7 থেকে 8 জন কিন্তু তারা ডি বক্সের মধ্যে রয়েছে, আসলে সবাই তাকিয়ে রয়েছে, এই জায়গায় কারো কিছু করার ছিল না এমন একটা মানে বোঝাই যাচ্ছে। এটা কি আসলে এই যে 3 বার পাসের পরে কিন্তু সেই গোলটা তিনি নিয়েছেন, এটাকে বলে ফুটবলের সবচেয়ে ব্রেকিং ডিফেন্ডিং মুভমেন্ট, যেটাকে 1-to-1, এই যে ওয়াল পাসগুলি করলে যে কোনো লাইনে যত ব্লক থাকে সেই জায়গাগুলো ভেঙে যায়। এবং শর্ট ডিস্টেন্সে জার্মানির ফিনিশিং ভালো, যে ওকে বুঝতেই দেয়নি যে ওই ফিনিশ করবে। যখনই মিডফিল্ড থেকে টাচ করে নিকো এবং কাওয়া হার্ভার্ড ওকে আস্তে করে বের করে দেয় বলে, ওখান থেকে সে প্লেসিং শট বলা হয়। এবং ডিফেন্ডারদের জন্য গোলকিপার এই মুভমেন্টটা তার আই ব্লক ছিল, সে ওই মুভটা দেখতে পারেনি। এবং এটা কোয়ালিটি ফিনিশার দেখেই সেই বলের টাচ এত ভালো, এবং নেয়ার পোস্টে না ফার পোস্টে থেকে সোয়ার্প শট বলে বা বানানা শট বলে, যে ঘুরিয়ে দেওয়া, সেখান থেকে গোলকিপারে কিছু করা ছিল না, মুভমেন্ট হবে দেখে ওয়াচ করছিল কিন্তু বুঝতে পারেনি, যেতে পারেনি কোন দিকে শটটা আসবে। কিন্তু রক্সি ভাই, যারা 5 থেকে 6 জন বক্সে ছিলেন তাদেরকে কিছু করা ছিল কিনা? তারা অবশ্যই যেটা বলা হয় ডিফেন্ডিং ব্লক, এই যে যখন ফার্স্ট আছে ওকে যে ওয়াল করলো 17 আনমার্ক ছিল, এখানে মিডফিল্ড তাকে ব্লক করে নেয়, ডিফেন্ডেই সে নিচে নেমে লো করতে গেছে। তো বল টু বল আমরা ম্যান টু ম্যান যে মার্কে 17 এর সাথে ছিল, যে যখন গেছে ওদের সেন্টার ব্যাক এখানে আসার কথা এবং ওদের নাম্বার 10 দাঁড়িয়ে দেখছে। তো এই ব্লকটা তাকে প্রথম ক্লোজ করলে কিন্তু এই টাচটা হয় না, হতো না। আমরা দ্বিতীয় গোলটা দেখতে চাই, যেটা কুরাসাওয়ের সমতায় ফেরার গোলটা করেছে, এবং ঐতিহাসিক বলতে গেলে যে বিশ্বকাপে কুরাসাওয়ের হয়ে এই যে মিডফিল্ড থেকে প্রথম গোল করেছে, থ্রু পাস খেলে এবং ভিতর দিকে আসে। মিস্টেক ছিল যে ডিফেন্ডার এবং বল রিটার্ন বলে সে গোল পায়। এবং তারপরেও নয়ারের জন্য একটু প্রবলেম ছিল, নয়ার কিন্তু লাইন ব্লক করেছে এবং ডিফেন্ড গোল লাইনে ছিল, কিন্তু এখানে একটা এর আগেও তো তিনি 3 বার সেভ করেছেন, কিন্তু তারপর এইটা কেন মানে না, এখানে একটা ছোট ডিফ্লেকশন ছিল, যে এই যে পায়ে লেগে বলটা উঠে যায়, ও তো গ্রাউন্ডে গিয়েছে, তো গোলকিপার যে গ্রাউন্ড লাইন ব্লক করে যখন টাচটা হয় তখন বলটা বাউন্স করে উপরে আসে, যার জন্য বলের লাইনে আর সে যে বলটা পায় নাই। এই যে এই টাচটা হয় এই দুই পায়ের ফাঁক থেকে যখন বের হয় কিমিচের পা থেকেই, এই বল কিন্তু উপরে চলে গেছে, গোলকিপারের বডি লাইনে নিচে ছিল, এই যে ডিফ্লেকশন, এই জন্য আসলে মানে তারও কিছু করার ছিল না আর কি। আমরা যদি তৃতীয় গোলটি দেখতে চাই, জার্মানির হয়ে দ্বিতীয় গোল, তবে ম্যাচের তৃতীয় গোল, সেই গোলটি অনেক মানে একটা ভালো গোল ছিল, হেডে একদম জটলা থেকে আসলে সেই গোলটা হয়ে গেছে, আসলে কিছুই করার ছিল না। সেট পিসের প্ল্যানিং হলো, ব্রাউন লেফট ফুটে গেছে এবং দুইটা সেন্টার ব্যাকে স্লোটার এবং থা দুজনেই এই বলে যায়, এবং আমাদের নিয়ম অনুযায়ী যে সেন্টার ব্যাকরা দীর্ঘদেহ এবং হেডওয়ার্ক ভালো থাকে, ওরা ওই প্ল্যানিংয়ে ছিল। এখানে যে মার্কিং ম্যান বলা হয়, ওকে ছেড়ে খালি রেখেছিল এবং পিছন থেকে এসে রান করে এবং টুয়ার্ডস দ্য বল পারফেক্ট হেড হয়, যেখানে গোলকিপার কিছু করার ছিল না, যেহেতু আনমার্ক প্লেয়ার ছিল, স্পেস তৈরি করে দিয়েছে, ফাঁকা জায়গাটাই বলটা আসবে, আমি রিটার্ন পিছন থেকে এসে পাওয়ারফুল হেড করব। মানে এই ধরনের কৌশল আসলে জার্মানির যে বলছিলাম কৌশলগতভাবে এগিয়ে, কুরাসা অবশ্যই আসলে তাদেরকে লড়াই বেশ পিছিয়ে আছে বলাই যায়। আমরা 4 নম্বর গোলটা যদি একটু দেখতে চাই, 4 নম্বর গোলের ক্ষেত্রেও আসলে জার্মানি আসলে একের পর এক গোল করেছে, আমার মনে হয় আরো একটু সময় পেলে আরো অনেক বেশি গোল করতো। একইভাবে তারা খুব স্লো ভাবে এগিয়ে যাচ্ছে এবং খুব মানে বোঝাই যাচ্ছে না গোলটা হবে কিনা, কারণ গোলটা একবার ফসকেও গিয়েছিল। তারপর এটা পেনাল্টি করে, হ্যাঁ, যেহেতু 1-to-1 বের হয়ে যায় কাভারের বলে, মিকোচ এবং কিমিচ তার ক্যাপ্টেন তার কনফিডেন্সের জন্য তাদের একমাত্র স্ট্রাইকার কায়া হাভার্টকে বল দেয়, এবং কায়া হাভার্ট এটা খুব দুর্দান্ত পেনাল্টি ফিনিশ করে, যেহেতু লেফট ফুটার, গোলকিপারকে এক সাইডে ফেলে দিয়ে অপর সাইডে গোল করা, এটা কনফিডেন্টলি অনেক ফিনিশার এবং ভালো স্ট্রাইকারের এটাই একটা গুণ থাকে, বুঝতেই দেয়নি যে কোন দিকে মারবে, ধোঁকা দেওয়ার যে বিষয়টা, এটাই আসলে ওরা হচ্ছে
কুরাসাও বারবারই ডিফেন্ডার প্লেয়ার নাম্বার অফ প্লেয়ার বেশি ছিল, কিন্তু বারবারই তারা প্লেয়ারকে আনমার্ক করে রাখছে। প্রথম থেকে যদি ম্যান টু ম্যান ব্লকটা করে তাহলে এই স্পেসগুলি তারা পায় না, এবং এটাই জার্মানির ক্রেডিট যে একটা প্লেয়ার ফলস রান করে জায়গাটাকে তৈরি করে দেয়, স্পেস বের করে দেয়, তখন পিছনে থেকে আরেকজন আরেকজন অ্যাটাকে এসে চলে অ্যাটাক যায়। করে ফিনিশ। এটাই আসলে আমরা পরবর্তী গোলটা একটু দেখতে চাই। পরবর্তী গোলটা আসলে সেকেন্ড হাফে, ফার্স্ট হাফে 3-1, এই সেকেন্ড হাফে গোল আচ্ছা, মুসিয়ালা রাইট সাইড থেকে ঢুকে। এটা অনেক ধরনের অভিজ্ঞতা বলা যায় যে হ্যাঁ, যে অভিজ্ঞতা। জি ভাই, বড় টিম, অনেক এক্সপিরিয়েন্স, লিগ ম্যাচ অনেক বেশি খেলতে খেলতে এই যে কতটুকু অ্যাঙ্গেল থেকে জাস্ট থ্রু বল সে ডাইভার্টেশন করে অপোজিট বারে গোল করা, হ্যাঁ রিভার্স, যে ডান দিক থেকে লেফট। এমনও মনে হচ্ছে না খুব বেশি কষ্ট করতে হচ্ছে, ব্যাপারটা হ্যাঁ, এমন না। অনেক মনে এটা হচ্ছে শুরু থেকে বলছিলাম যে ওদের জিনিসগুলো আমরা বলে জার্মান একটু সাইন্টিফিক ওয়েতে খেলে, কম্পিউটারে আমরা যেভাবে খেলি যে বল এখানে যাবে, ওখান থেকে প্লেয়ার যাবে, গোল করবে, জাস্ট লাইক দিস ডিফেন্স, এই অবস্থা জার্মানের। এবং কোরাসোর উপরেই এটা এই প্রজেক্টটা চালু করেছে, এরকম অবস্থা। প্রথম ম্যাচ অনেক কনফিডেন্টলি আসছে এবং গোল করে এই জিনিসগুলিকে আরো আত্মবিশ্বাসে নিয়ে গেছে জার্মান। আমরা পরের গোলটা একটু দেখতে চাই। পরের গোল 5 নাম্বার গোলটা, সেটাও আস্তে আস্তে আসলে তারা বিল্ড আপ করে গেছে পাশ থেকে। না, যখন 4-1 হয়ে যায় তখন একটা টিমের আর কিছু থাকে না। সেকেন্ড হাফে পরপরই গোল খাওয়ার পরে কোরাসাওকে আর খুঁজে পাওয়া যায়নি, এবং ডে বাই ডে তো আর প্রত্যেকটা বলে তারা সব জায়গায় তারা অনেক ফ্রি ম্যান, অনেক স্পেস দিয়ে রাখছে। রক্সি ভাই, তারা যে অ্যাটাকে যাবে সেটা তো দূরে থাক, তারা নিজের ডিফেন্স লাইনটাও কিন্তু সেভাবে সামাল দিতে গোছাতে আর পারছে না, পারেনি। হ্যাঁ, একদম সেই। এলোমেলো একটা অবস্থা হয়ে গেছে। হ্যাঁ, অনেক বেশি প্রেসারে এবং অ্যাটাকিং এর জন্য আনমার্ক এবং কে কাকে মার্ক করবে সবকিছু প্ল্যান তখন কোচ ফ্লপ করেছে। প্লেয়ারদের ভিতরেও সেই আস্থা বা কনফিডেন্স লেভেল অনেক লো হয়ে গেছে, তো অনেক ইজিয়েস্ট বলগুলি বারবার ঢুকছে এবং গোল করছে। সব জায়গায় অনেক বেশি মনে হচ্ছে যে কোরাস হচ্ছে জার্মানির প্লেয়ার 5টা বেশি মাঠে। সব জায়গা থেকে আসলে তারা গোল করার সেই সুযোগটা তৈরি করে দিয়েছে। আমরা পরের গোলটা দেখতে চাই। ব্রাউন লেফট ব্যাক, লেফট এটা ব্যাক জার্মানির জন্য ভালো হয়েছে, পূর্ণ পয়েন্ট এবং একটা ভালো একটা আত্মবিশ্বাস। গোলকিপার বের হয়ে আসছে, তারপরে গোল করছে, অনেক আগে চলে এসেছে, আসলে তারা বুঝতে পারেনি এইভাবে ডিফেন্ডার তাদেরকে। যেহেতু ব্লক করছে না, সেই লাইন থেকে বেশি এসেছে। চেঞ্জ, পাস থেকে পাস দিয়েছে, পাসটা নিয়েছে, তারপরে হচ্ছে আস্তে করে আরেকজনকে পাস দিয়েছে। জার্মানির ফুটবলারদেরকে এটা যে একজনের থাকে না যে একজনের গোল করার প্রবণতা, সেটা না যে কেউ পাস পেলে তাকে আরেক জায়গায় স্পেস দিয়ে আরেক জায়গায় বল দিয়ে দেওয়া, সেটা ওরা সবসময় পজিটিভ যে বলছে, এখানে যে বলছে গোল করলেই যে ক্রেডিট সেটা না, যে কত বেশি অ্যাসিস্ট করতে পারবে এবং যার সুযোগ সুবিধা সবচেয়ে বেশি গোল করার অবনতি তাকেই স্পেসে তারা বলটা তৈরি করে দেয়। এই জন্য পুরো টিম, ডিফেন্স, মিডফিল্ড এবং অ্যাটাকিং সবাই মিলেই গোল করতেছে, এবং এটা আসলে কোরাসার জন্য একটা ব্যাড রেকর্ড। এবং কোরাসা, ওই যে আমি প্রথমেই বলেছি, বেশি অ্যাটাকিং খেলতে গিয়ে তারা তাদের সব কিছু হারিয়ে ফেলে। টিমের যে ফরমেশন অনুযায়ী পজিশন, যে সেই পজিশনগুলো মিস্টেক, যে গোলকিপার 1 ভার্সেস 1 আসছে, 3জন প্লেয়ার ডিফেন্ডারে দাঁড়িয়ে আছে, পোস্টে আটকে যাচ্ছে। কিন্তু গোল পোস্টকে প্রোটেক্ট করার চেয়ে বলকে প্রোটেক্ট করতে হবে, যে গোল হবে কি না, বলকে আমার প্রোটেক্ট করতে হলে নাম্বার অফ প্লেয়ার মার্কিং রাখতে হবে এবং প্লেয়ার গোল স্ট্রাইক করতে হবে। এই হলো ব্যাপারটা। আচ্ছা, তাহলে এই গোলগুলোর জন্য জার্মানির একটা সুফল হয়েছে যে ব্রাজিলকে পিছনে ফেলে 239 গোল করে কিন্তু এখন বিশ্বকাপের সবচেয়ে বেশি গোলের রেকর্ডে হয়ে তারা এখন তালিকার শীর্ষে রয়েছে। পরবর্তী ম্যাচ যদি বলি, আইভরি কোস্ট ছিল, তারপর হচ্ছে ইকুয়েডর গ্রুপে আছে। সেই ক্ষেত্রে আইভরি কোস্ট এখন সমান সমান 3 পয়েন্ট নিয়ে কিন্তু তালিকার দ্বিতীয়তে আছে। সেক্ষেত্রে এই যে দলগুলো শুরুটা তো ভালো করেছে জার্মানি, পরবর্তী ম্যাচটা আসলে কেমন প্রত্যাশা করা হচ্ছে? একইভাবে একই কৌশলে কি গেলে তারা আসলে জয়টা ভালোভাবে পাবে কিনা? কারণ গত বিশ্বকাপের হিস্ট্রি কিন্তু জার্মানির খুবই মানে শোচনীয় বলা যায়। না, এটা আসলে সবসময় কোচ একটা প্ল্যান করে, এবং এবার বলেছি বারবার যে 18 এবং 22 ওয়ার্ল্ড কাপ ডিফারেন্স, এখন তারা 26-এ এসছে এবং তাদের পজিশন থেকে তারা টার্গেট করবে সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, এবং এগুলো সব ডেড ম্যাচ। কোয়ার্টার ফাইনাল উইন করলে না সেমিফাইনাল যাবে, কার সাথে পড়বে, কি পড়বে, এখনও অনেক বেশি অ্যানালাইসিস আছে এবং রেজাল্টের অনেক ব্যাপার আছে। তো সেই জায়গায় জার্মান তারা চিন্তাই করবে আইভরি কোস্ট এবং ইকুয়েডর। আইভরি কোস্ট ইকুয়েডরের সাথে আবার লাস্ট ম্যাচে কিন্তু সারাক্ষণই ইকুয়েডরে পজিটিভ ছিল এবং অ্যাটাক অনেক বেশি করে জেতার মতো অবস্থা ছিল, তাদের মিস হয়েছে, গোলবারে লেগেছে। সেখান থেকে দেখলাম যে সেকেন্ড হাফে শেষের দিকে যে চেঞ্জিং প্লেয়ার 84 না 85 মিনিটে যে গোল করে গেছে উল্টা আইভরি কোস্ট, তো অ্যাডভান্টেজ পজিশন চলে গেছে। এখন জার্মানের পরে ম্যাচ আইভরি কোস্টের সাথে, অ্যান্ড দেন লাস্ট ম্যাচ হলো ইকুয়েডরের সাথে। তো হিসাবটা ওইভাবে থাকবে। জার্মান যেহেতু এগিয়ে রয়েছে, ইকুয়েডর এবং
আইভরি কোস্ট চিন্তা করবে যে জার্মানির সাথে আমরা কত লো ব্লকে খেলি এবং পয়েন্ট কিভাবে কালেক্ট করি। এই জন্য জার্মানির কোচ চিন্তা ভাবনা থাকবে যে এটা একটা অ্যাটাকিং ম্যাচ আর ওটা হলো ডিফেন্ডিং ম্যাচে, এবং সবাই কিন্তু তাদের ম্যাচ দেখে ফেলছে কে কোথায় খেলছে, তাদের দুর্বলতা কি, তার এগেনস্টে আমার কি ফরমেশন থাকবে, কিভাবে আমি টিম নামাবো, এবং প্লেয়ার কি সব একই প্লেয়ার একই টিমে সবসময় খেলবেও না, চেঞ্জ আসতে পারে, এবং কাকে কিভাবে নামাবে, এটা হলো ব্যাপার। আরেকটা জিনিস আমি মার্ক করেছি যে জার্মানির সবচেয়ে বেস্ট উইঙ্গার হলো সানে, কিন্তু সানে কোনো গোল করতে পারেনি, একটা অ্যাসিস্ট ছিল, কিন্তু সানেকে আমরা বায়ার্ন মিউনিখে দেখেছি দুর্দান্ত অনেক বেশি ভালো খেলে। তো সেটা নিয়েও ওর চিন্তা করতে হবে যে নিশ্চয়ই পরবর্তী কৌশলটা আরো বেশি নিশ্চয়ই কোচও নিশ্চয়ই ভাববে। রক্সি ভাই, বিশ্বকাপের এই আরো ম্যাচ হয়েছে, এই ম্যাচগুলো নিয়ে আরো বিশ্লেষণ হবে, তবে বিরতি নিতে হচ্ছে। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। কথা বলছি বিশ্বকাপ উন্মাদনা নিয়ে। রক্সি ভাই, পরের ম্যাচটাও কিন্তু বেশ দাপুট। আপনি শুরু থেকে বলছিলেন যে নেদারল্যান্ডস এবং জাপান কেউ কাউকে আসলে মানে ছাড় দেওয়ার যে বিষয়টা সেটা না, দক্ষিণ এশিয়ার গর্ব বলা হয় জাপানকে। নেদারল্যান্ডসকে কিন্তু দেখিয়ে দিয়েছে, নেদারল্যান্ডসেরও বেশ ভালো ভালো প্লেয়ার রয়েছে। আমরা একটু দেখতে চাই যে নেদারল্যান্ডসের হয়ে যে দুইটা করে 4টা গোল হয়েছে, এবং এই 4টা গোলের মধ্যে কিন্তু পারদে পারদে উত্তেজনা ছিল যে কখন আসলে কারা আসলে এগিয়ে যাবে। প্রথমে আমরা দেখছি যে নেদারল্যান্ডসকে এগিয়ে দিয়েছে নেদারল্যান্ডসের অধিনায়ক, সেই গোলটা একটু দেখতে চাই আমরা। সেট পিস থেকে কর্নারে গোল করে দেয়, এবং রায়ান তাকে পাস দিয়েছে, তারই সতীর্থ, লিভারপুলের সতীর্থ তার গ্যাব্রিয়েল রায়ান। আমি এই গোলটা নিয়ে কথা বলি, কিপারের কি কিছু করার ছিল না, এই গোলটা নিয়ে কথা বলি যে অনেক সময় পেয়েছে, এবং ভ্যান ডাইক গোল হেড করার পরে সে কনফার্ম হওয়ার জন্য বলের দিকে তাকিয়ে রয়েছে কত সেকেন্ড, যে বলটা কি ঠিক জায়গায় যাচ্ছে কিনা, তো কত সময়ের ব্যাপার। কিন্তু ডিফিকাল্ট হলো বল ড্রপ পরে, এবং ড্রপটা পড়াতে গোলকিপারের জন্য টাইমিং আপ স্পেসে যে কাভার করা সেটা হয় না, যে এটা একটা মানুষ যখন পড়ে যায় গোলকিপার ড্রাইভ করার পরে ওটা মাটিতে ফ্ল্যাট হয়ে যায়, আর বলটা ড্রপ করার পরে কিন্তু বাউন্স করে উপরে, তো আমি তো নিচে চলে গেছি, যেই জন্য অনেক, কিন্তু বারে লেগে ইনসাইড গেছে, এইটা হলো লাক। গোল ফুটবলে যেন আপনি লাক না ফেভার করে আপনি অ্যাডভান্টেজ কখনোই পাবেন না। তো এই লাকটা ফেভার ছিল, বলটা যাওয়ার পরে দেখেন ইনসাইড দ্য বারে লেগেছে, বলটা বাইরেও চলে আসতে পারতো বারে লেগে, কিন্তু বলের সুইং ছিল ভিতর দিকে দিয়েছে, এইটা হলো প্রথম ব্যাপার। এটা আসলেই ব্যাড লাক জাপানের। তারপরে কিন্তু সমতায় ফেরার যে গোলটা সেটা আমরা সেটা অনেক দর্শনীয় ছিল জাপানের জন্য। সেটা মানে জাপান যে মানে লড়াই করতে, কারণ মুহুমু কিন্তু তারাও অ্যাটাকে গেছে, তারা শেষ মুহূর্তে আসলে গোলটা পেয়ে গেছে সমতায় ফেরার। এবং সবচেয়ে মজার বিষয়, আচ্ছা আপনি এটা অ্যানালাইসিস করেন তারপর বলছি, অনেক দূর থেকে গোলটা কিন্তু হয়েছে। হ্যাঁ, প্লেয়ারটার নাম হলো, প্রথম এবার ওকে নিয়ে চিন্তা করা হচ্ছিল, এবং লেফট ফুটে যে বক্সের ভিতরে ঢোকার পরেই যে সুযোগটা আসে, এবং সে সাডেনলি অ্যাটাক করে, যে ডিফেন্ডার সেম জাপান কিন্তু অনেক ব্লকে অনেক বেস্ট, এবং ডিফেন্ডিং তাদের খুব ভালো হচ্ছিল, তো ওই জায়গা থেকে যে ও ফিনিশ করবে সেইটাই ল্যাক অফ মিস্টেক, যে চিন্তা করেন এই প্লেয়ারটাকে মারবে কি না, এই টাইমিংটাই হলো গোলের চান্স। সে ডিফেন্ডার বা নিজের প্লেয়ারদেরকে রেডি হওয়ার আগেই সে এটাকে ফিনিশ করে, যেটা আমরা বলি যে হাফ চান্স থেকে গোল করা। তো ওই প্লেয়ারটার এইটাই ক্রেডিট ছিল, সে এখানে অনেকগুলো ব্লক হওয়ার সুযোগ ছিল, এইটা সে এই যে নাম্বার 11 ছেড়ে যাওয়ার পরে ও যে আসে 1 ভার্সেস 1, সেখান থেকে ও 50 মিনিট হাফ চান্স বের করার পরে সেখানে সোয়াপ করে দুটা বলই, যেটা বলেছি যে এখন এই কোয়ালিটির ফিনিশার খুব নিখুঁত, যে বলের যে গতি তাকে বলকে 90% বলকে সুইং করানো বলা হয়, তো মনে হচ্ছে বাইরে যাবে কিন্তু বল ভিতরে যাচ্ছে, এটা হলো কোয়ালিটি ফিনিশার। আচ্ছা, আমরা তৃতীয় গোলটা দেখতে চাই, সেখানেও আবার নেদারল্যান্ডস সমতায় ফিরেছে, তারা এক গোল থেকে হ্যাঁ এগিয়ে যায় না, এই বলটা হলো সেকেন্ড গোল, এগিয়ে যায়, তখন 1-1 অলরেডি হয়ে গেছে। জাপানের ফার্স্ট গোল দেখানো হয়নি, জাপানের প্রথম গোলটা আমরা একটু দেখে আসবো। আমরা হেডে ফিনিশ করে এখান থেকে কাটব্যাক পিছন থেকে আসবে, হ্যাঁ এই যে ভিতরে দিয়েছে, এখান থেকে মারে নেয়ার পোস্টে, ওর এখানে এসে ডিফ্লেকশনের ব্যাপার ছিল, যে ওদেরই প্লেয়ার একটা ফলস লাইন, যে গোলকিপার যে লাইনে যায় তার পায়ের মাঝ থেকে চলে আসে, যা হালকা ডিফ্লেকশন ছিল, এবং শুটিং পাওয়ার এত ভালো ছিল যে নেয়ার পোস্টে গোলকিপার ডাইভ দেওয়ার আগেই বলের মারার ফোর্সটাও তো আসলে অনেক বেশি থাকে, মেজারমেন্টটাও তো থাকতে হবে একজন ফুটবলার। হ্যাঁ, আমি টুয়ার্ডস দ্য টার্গেটে, মানে বারে রাখা, এটা হলো বলের বারে রাখা, এই বারে রাখা নেয়ার পোস্টে, এই যে গোলকিপার ডিফেন্ডার লাফানোর পরে ওদের 11 তো ডি বক্সে থেকে সেই শটটা নিয়েছে, এবং খুব ভালোভাবে একুরেটলি ভাবে সেই জায়গার যে বক্সের মধ্যে ঢুকেছে, এবং গোল পোস্টের মধ্যে জাল ছুঁয়েছে,
সেটা মনে হয় অনেকে তারা স্পেস দেওয়া হয়নি এবং এয়ার পোস্টে এবং ওইটা কিন্তু আপনি যেটা বলছিলেন যে জাপানের প্লেয়ারটার পায়ের নাম্বার 11 এবং মনে হচ্ছিল যে এবং রেফারি তখন তাকে আবার ভিআরেও গিয়েছে যে চেক করছিল যে লাস্ট টাচ যদি ওর হয়ে থাকে তাহলে আবার অফসাইডে আছে কিনা, তো ওখানে অফসাইড হয়নি এবং জেনুইন গোল ছিল। এটা কামব্যাক জাপানের জন্য বেটার অবস্থা। ওই রিটার্ন করে ওই সময়ের মধ্যে 56 মিনিটে মানে হাফ টাইমের পরপরই তারা গোল পায়, তো মনে হচ্ছে তখন আবার ম্যাচে তারা চলে আসে বা টিকে থাকে। যেটা বলছিলাম ভাইয়া যে প্রথমার্ধ একেবারে মেরমেরে একদমই ঝিমানো একটা ফুটবল কিন্তু দেখেছে সমর্থকরা। তারপরে আমরা দেখলাম যে গোল যখন একদম 50 মিনিটের পর থেকে কিন্তু যে উত্তেজনা, দুই দলই আসলে এগিয়ে যাওয়ার লড়াই নেমেছে। আমরা পরের গোলটি দেখতে চাই। হেডে আচ্ছা, আবারও জাপানের সেই ফিনিশিং, আবারও 2-2 করার সেই সমতায় ফেরা নেমে এসে সেই আনমার্ক থেকে এবং হল্যান্ডের ডিফেন্ডারকে সবচেয়ে দীর্ঘদেহী এবং সবচেয়ে শক্তিশালী ডিফেন্স বলে, তার এগেনস্টে জাপানের ছোটোখাটো প্লেয়ারের হাইট অনুযায়ী সে গোল ফিনিশ করছে। তো এখানে তার ক্রেডিট দিতে হবে যে টার্গেট ম্যান এবং তারা রিচ করেছে, বল বার করে নিয়ে গেছে প্লেয়াররা এবং ও পিছন থেকে এসে কানেক্ট করে। ভ্যান ডাইক আর এর মতো ডিফেন্ডার এত 6 ফিট 3 ইঞ্চি 4 ইঞ্চি তার মাঝখান থেকে গোল করা আসলে জাপানকে অনেক ক্রেডিট দিতে হবে। এবং এই চেঞ্জিং এই স্ট্রাইকারটা যে গোল করে তার টিমকে পয়েন্ট এনে দিয়েছে এবং এই পয়েন্টেই কিন্তু জাপান টিকে থাকলো এবং সেকেন্ড রাউন্ডে 32-তে যাওয়ার কোয়ালিফাইং রাউন্ডে যাওয়ার মতো সম্ভাবনা হয়ে গেছে। তবে নেদারল্যান্ডসকে কি আসলে মানে আরেকটু বেশি ফাইটিং স্পিড বা ওইটা মানে ওই জায়গাটা কি মিস করেছেন কি? ওই জায়গায় আমি চিন্তা করছি যে নেদারল্যান্ডসের ডিফেন্ড কোচ অনেক এক্সপিরিয়েন্স অফ নাম করা কেওম্যান, অনেক দিন ধরে এই টিম নিয়ে কাজ করছে, ইউরোপের সেরা। তখন ওরা যখন 65 এবং 67 মিনিটের মধ্যে 2-1 এগিয়ে যায় তখন কোচ কিন্তু 3টা চেঞ্জ দেয়। তখনই মনে হচ্ছিল যে সে একটু রিল্যাক্স এবং ডিফেন্ডিং মুডে গেছে। তো এটাই হলো ওদের কাল হয়েছে এবং কোচ তখন মনে হচ্ছিল যে 2-1 আমি বের হয়ে যাব, আমি জাস্ট বল পজিশন রাখবো, ডিফেন্ডিং করে যাব। তো সেখানে জাপান যেহেতু আমরা 2-1 পিছিয়ে গেছি, অল আউট আসে এবং জাপানের কোচও তাদের 3টা প্লেয়ার চেঞ্জ করে এবং তারা যেহেতু 2-1 পিছিয়ে রয়েছে আমরা অল আউট খেলবো এবং শেষ পর্যন্ত তারা সেই সাকসেসটা নিয়ে আসছে। এখানে জাপানি কোচকে ক্রেডিট দিতে হবে এবং জাপানি প্লেয়ারদেরকে দিতে হবে। এশিয়ান ফুটবল এগিয়ে রয়েছে এবং প্রত্যেকেই কিন্তু এশিয়ান টিম ভালো করছে। আচ্ছা, আমরা একটু আইভরি কোস্টের সাথে ম্যাচ, ইকুয়েডরের সাথে ম্যাচ হয়েছে, সেটাও বেশ ভালো একটা ম্যাচ বলা যায়। সেই ম্যাচটা নিয়ে একটু কথা বলতে চাই আমরা। যেহেতু আমরা বলছিলাম যে জার্মানির দলে সেই ইকুয়েডর এবং আইভরি কোস্ট রয়েছে, সেই জায়গাতে জার্মানির এখান থেকে 32-তে যাওয়ার যে পরিকল্পনা বা পথটা, সেটা আসলে কতটুকু মানে সহজ হবে নাকি আরো কঠিন হবে? না, এটা তো কনফার্ম হবেই, যেহেতু প্রথম ম্যাচে জার্মান 7-1 উইন করেছে এবং এর পরের ম্যাচ দুটা এখানে আমি বলেছি যে এইবারে যে গ্রুপ পর্যায়ে আপনি 3 নম্বর টিমও যেতে পারবে। পয়েন্ট ইকুয়েশনের জন্য দেখা যাবে একটা 12টা গ্রুপ থেকে 24টা টিম যাওয়ার পরে আপনি 8টা টিম যাবে, সেই 8টা টিমের মধ্যে থার্ড টিম যাদের পয়েন্ট দেখা যাবে 2 বা 3 এবং গোল এভারেজ বেশি। তো জার্মান তো সেটা করেই রেখেছে এবং জার্মান পরের ম্যাচগুলি খেলবে কার সাথে? আইভরি কোস্ট এবং হলো ইকুয়েডর। তো তাদের হিসাব অন্য থাকবে। ইকুয়েডর আইভরি কোস্টরা যাবে যে জার্মানি থেকে পয়েন্ট বের করে সেকেন্ড রাউন্ডে যাওয়া, যেহেতু এখানে ইকুয়েডরের মতো টিম হেরে গেছে, আইভরি কোস্টও 3 পয়েন্ট পেয়ে গেছে। তো ম্যাচগুলি অ্যানালাইসিস করলে সেখান থেকে জার্মান অনেক এগিয়ে রয়েছে এবং জার্মান পরের ম্যাচগুলি খেলে তারা নিশ্চিত করবে 32 এবং 32 থেকে 16তে যেতে হলে এই 2টা কোয়ালিফাইং রাউন্ডের নকআউট ম্যাচ বলা হয়। তো সেই জায়গা থেকে অনেক টাফ। তো অনেক হিসাব করার পরে কোচ এই প্লেয়ারগুলো নিয়েই ওই অ্যানালাইসিস করবে এবং অপোজিট টিমের এগেনস্টে কিভাবে দাঁড় করাবে এবং কত ইজিয়েস্ট আমরা যেতে পারি সেই চিন্তাটাই করবে। আমরা দেখতে পাচ্ছি যে আইভরি কোস্ট এবং ইকুয়েডরের যে ম্যাচটা হয়েছে 48% কিন্তু বল দখলে তারা পিছিয়ে ছিল আইভরি কোস্ট। ইকুয়েডর 52%। অন টার্গেট শট নিয়েছে আইভরি কোস্ট 4টা আর ইকুয়েডর মাত্র 1টা। পাস যদি বলি 441 বার পাস করেছে, 503 পাস করেছে ইকুয়েডর এবং পাস একিউরেসির ক্ষেত্রে কিন্তু আইভরি কোস্ট পিছিয়ে রয়েছে। 87% ইকুয়েডর পাস সফল পাস করেছে এবং হলুদ কার্ড আইভরি কোস্ট 3টা দেখেছে এবং 1টি দেখেছে হচ্ছে ইকুয়েডর। এই ম্যাচটা আসলে মানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের যে প্রত্যাশাটা ছিল সেইটা কি আসলে পূরণ হয়েছে কিনা? মানে এই দুটো টিম খুব কাছাকাছি এবং বল পজিশন সেটা বলে, কিন্তু দুইটা টিমেরই ডিফেন্ডিং বেশি। এখন ইকুয়েডর এখান থেকে এগিয়ে ছিল, আমিও ম্যাচ যতক্ষণই দেখছি সবসময় চিন্তা করছি যে ইকুয়েডর যে কোনো সময় বের হয়ে যাবে। মানে সবার শেষে গিয়ে 90 মিনিটে গিয়ে একটি মাত্র গোল চেঞ্জিং এর পরে যে যে প্লেয়ার লাস্ট চেঞ্জিং এ যাওয়া তখন পর্যন্ত মনে হচ্ছে যে ম্যাচটা 0-0 গোলে ড্র হয়ে যাবে এবং 1-1 পয়েন্ট পাবে। সেখান থেকে চেঞ্জিং প্লেয়ার এবং আইভরি কোস্টের এই উইনিং শট, এখান থেকে ওরা অ্যাডভান্টেজ পজিশনে চলে যায় এবং এই 3 পয়েন্টই কিন্তু ওদেরকে থার্ড রাউন্ডে এবং 32-তে যাওয়ার জন্য একটা ভালো অবস্থান তৈরি করে দিয়েছে। আচ্ছা,
এই গোলটা আসলে মানে যেভাবে হয়েছিল তাদের জন্য কি আসলে আচমকা গোলের মানে হয়েছিল কিনা? যে জিনিসটা আচমকা বলা যায় না, ফুটবলের আচমকা গোল খুব কম হয় এই লেভেলে যাওয়ার পরে। এটা প্ল্যানিং ছিল এবং যেটা আইভরি কোস্ট অল আউট কাউন্টার অ্যাটাকে উইং থেকে ভিতরে গিয়ে ফিনিশ করেছে, সেই জায়গা থেকে আসলে একটু একটু মনে হয় রিল্যাক্স ছিল, ডিফেন্ডিংয়ের একটু প্রবলেম ছিল ইকুয়েডরের। ডিফেন্ডিং ফল করে যেহেতু ওরা গোল করার জন্য বেশি অ্যাটাকে যাচ্ছিল, সেই জায়গা থেকে রিকাভারি এবং পজিশনে আসতে পারে নাই, সেই জন্য এই গোলটা Okay, রিসিভ করে। আমরা একটু সুইডেন এবং তিউনিসিয়া সবার শেষে সকালে যে ম্যাচটা হয়েছিল এইটাতেও রক্সি ভাই প্রথম দিকে এতটা উত্তেজনা ছিল না, পরবর্তীতে যে উত্তেজনাটা তৈরি গোল হয়েছে যখন শুরু হয় আমরা একটু দেখতে পারি যে বল পজিশন বল দখলের দিকে সুইডেন কিন্তু পিছিয়ে ছিল তিউনিসিয়ার থেকে 51% বল দখল রেখেছিল তিউনিসিয়া আর 49% সুইডেনের ঘরে ছিল। অন টার্গেট শট নিয়েছে 7টা আর 2বার তিউনিসিয়া অন টার্গেট শট নিয়েছে। পাস 320 আমরা দেখতে পাচ্ছি সুইডেনের, 331 বার পাস করেছে তিউনিসিয়া। পাস একুরেসির ক্ষেত্রে কিন্তু সুইডেন এগিয়ে রয়েছে 82%, 80%। খুব বেশি আসলে পার্থক্য করার সুযোগ নেই, হলুদ কার্ড একটি খেয়েছে তিউনিসিয়া। এই গোলগুলো আসলে আমরা যদি একটু বিশ্লেষণ করতে চাই যে প্রথম গোলটা, তাহলে আপনার সেই ক্ষেত্রে একটু সুবিধা হবে। এবং তৃতীয় গোল করার ক্ষেত্রে যেই গোলটা হয়েছিল যে তাদের তৃতীয় গোল যেটা বদলি নামিয়েছিল তখন কিন্তু তৃতীয় গোলটা আমরা একটু প্রথম গোলটা দেখতে পাচ্ছি। এখানে যে জিনিসটা সবচেয়ে বেশি করে, আপনি সবসময় বলছেন যে বল পজিশন, ফুটবলে বল পজিশন একটা বড় ফ্যাক্ট করে না। 80% নিয়েও দেখা যায় 20% এগেনস্টে গোল পেয়েছে 20% রেখে। এখানে অন টার্গেট এবং ফিনিশারটা কী জিনিস সেটাই দেখাচ্ছে। এখানে সুইডেনের বল পজিশন এবং অন টার্গেট দেখেছে ওরা 7টা আর ওরা করেছে 1টা। তাহলে অ্যাটাকিং থার্ডে যে আমার ফিনিশিং কী হবে সেইটা হলো বড় ব্যাপার। এবং সুইডেনের ইউরোপিয়ান টিমগুলির এই কনফিডেন্ট লেভেল এবং ক্লাব লেভেলে যারা টপে ফুটবল খেলে, তিউনিসিয়াও আফ্রিকার নতুন হিসাবে কোয়ালিফাইড করেছে এবং এরা আগেরবারও কোয়ালিফাইড করেছিল, কিন্তু সেই মানের প্লেয়ার নাই যারা ফিনিশ করবে, সেটা ফুটবলের ফিনিশারের সবচেয়ে বড় অভাব। এবং সেই জায়গা থেকে খুব ভালো অবস্থায় আছে এবং সুইডিশের এখানে অলরেডি নাম চলে আসে এসএনআরএফের মিডফিল্ডার আলেকজান্ডার এবং সোবানবার কিন্তু তারা বদলি হিসেবে নেমেছিল। হ্যাঁ, তার গোলটা নিয়ে কিন্তু বেশ বিতর্ক ছিল, ভিআর দেখানোর পর তারপর আসলে গোলটা করা হয়েছিল। এবং ইয়াসিন আয়ারি তিনি কিন্তু মাত্র 22 বছর বয়সী একজন মিডফিল্ডার, তিনি কিন্তু 2টো গোল করেছেন এবং তার প্রথম গোলেই কিন্তু সেই জয়ের যে সম্ভাবনা সেটা তো তৈরি হয়েছিল। ব্রাইটনে খেলে এবং খুব ভালো অ্যাটাকিং মিডফিল্ডার এবং ওই যে দুর্দান্ত শট, যে বড় আমরা যেটা বলি বক্সের বাইরে থেকে 25 গজ 20 গজ 40 গজ থেকে লং ডিস্টেন্স শুট এবং বলের সুইং থাকতে হয়, যে জিনিসটা সে ইউটিলাইজ করেছে এবং সেকেন্ড বল থেকে সে দুর্দান্ত শুট করে গোলকে টিমকে প্রথম কনফারেন্সে এগিয়ে নিয়ে যায়। আচ্ছা, আলেকজান্ডার আর বা ইয়োকেরেসকে আমরা আসলে এই মানে নতুন তারকা হওয়ার যে সেইটাতে আমরা রাখতে পারি কি না, যদিও লিভারপুল এবং আর্সেনালে তিনি বড় বড় ক্লাবগুলোতে আসলে খেলে থাকেন। হ্যাঁ, এখানে আলেকজান্ডার হচ্ছে ইয়োকেরেসের বেশি ফরওয়ার্ড লেভেলে অনেক বেশি স্ট্রাইকার এবং তার আর ফিনিশিংয়ের জন্য কাজ করছে। ইসাক লাস্ট ইয়ার খুব ভালো ফুটবল খেলেছে ইয়ার জন্য, ন্যাশনের জন্য, সুইডেনের জন্য, কিন্তু লিভারপুলে নিয়ে এসে ইনজুরি হয় এবং তারপরে লিভারপুল ফরওয়ার্ড হিসেবে সে ফিনিশ করতে পারেনি। এখন পর্যন্ত যে টিম আছে তাদেরকে নিয়ে চিন্তা করা হচ্ছে, কিন্তু ওদেরকে আরও বেশি পলিশ এবং আরও বেশি ফিনিশার ভালো হতে হবে, যে চান্স পেলে 2টা চান্স পেলেই গোল করতে হবে বা একটা চান্সে একটাই ভালো ফিনিশ করতে হবে, তাহলে সুইডেনেরকে চিন্তা করা হবে অনেক উপরে যেতে পারে। রক্সি ভাই, রাতে আরও অনেক স্পেন এবং বেলজিয়ামের খেলা আছে, সেটা নিয়ে আলোচনা করব, তবে বিরতির পর। দর্শক, সময় হলো আরও একটা বিরতি, ফিরছি একটু পরই। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। উন্মাদনা খেলা থাকে। আমরা এবার রাতের যে খেলাটা রয়েছে, স্পেনের খেলা রয়েছে এবং পরবর্তীতে বেলজিয়ামের খেলা রয়েছে, আমরা একটু দেখবো যে আজ কেমন উত্তেজনাপূর্ণ খেলা রয়েছে এবং কি হতে পারে। রক্সি ভাই, আমরা যদি একটু দেখি যে বেলজিয়ামের সবশেষ স্পেনের সবশেষ 5 ম্যাচে কারা তাদের প্রতিপক্ষ ছিল, সবগুলো প্রীতি ম্যাচ খেলেছে, শুধু একবার বিশ্বকাপ বাছাই পর্ব ছাড়া। যদি 2026 সালের পেরু সবশেষ ম্যাচটা বিশ্বকাপে আসার আগে খেলেছে, সেটা 3-1 গোলে জয় পেয়েছে। তার আগে ইরাকের সাথে 1-1 গোলের ড্র, মিশরের সাথে 0-0 ড্র, সার্বিয়ার সাথে 3-0 গোলে তারা জয় পেয়েছে। এবং আমরা যেটা বলছিলাম 2026 বিশ্বকাপ বাছাই পরে তুর্কির সাথে 2-2 গোলের ড্র করেছে। জয় মাত্র 2টি আছে, ড্র আছে 3টি, তবে গোল করে আসলে ড্র করেছে, একটি মাত্র গোল শূন্য ড্র রয়েছে স্পেনের ক্ষেত্রে। এইটা আসলে কতটা আসলে মানে থাকে না বুস্ট আপ করার জন্য একটা দলকে আসলে কতটা এগিয়ে নেওয়ার জন্য আসলে এই রেজাল্টটা দরকার। এখানে ডেল ফন্তে এই টিমটাকে নিয়ে অনেক কাজ করছে এবং তার এই ইয়াং টিম সবচেয়ে বেশি
ইয়াং টিম হিসাবে স্পেন এখানে দাবিদার, এবং ওয়ার্ল্ড কাপের এবারও সবচেয়ে বেটার টিম যদি আমরা 4টা ধরি তার মধ্যে স্পেন থাকবে ওয়ান অফ দ্য বেস্ট, ফ্রান্স, হ্যাঁ, এবং আর্জেন্টিনা প্রথম ম্যাচে কিন্তু প্রতিপক্ষ আসলে খুব বেশি শক্তিশালীও না। হ্যাঁ, কেপ ভার্দের সাথে খেলা, তারাও আসলে নবাগত এই বিশ্বকাপে এবারে নতুন কোয়ালিফাইড করছে আফ্রিকার জোন থেকে সেই জায়গায়, এবং এইটা হলো প্র্যাকটিস ম্যাচ হিসেবে চিন্তা করা যদি যায়। প্র্যাকটিস ম্যাচের চিন্তাগুলি আসলে কোচ সবসময় চিন্তা করে তার সবগুলো প্লেয়ারকে খেলিয়ে দেখে নেওয়া, যে পজিশন অনুযায়ী কে কী অবস্থায় আছে এবং কতটুকু কী করতে পারবে। সেই জায়গা থেকে শুধুমাত্র 2026 বাছাই পর্বে টার্কিয়ার সাথে ড্র, এটা তাদেরকে একটা এফেক্টিভ রাখে যে আমার টিম যদি এই পজিশনে থাকে তাহলে কোচ কাকে রিপ্লেস করবে। এটা গত বছরে ম্যাচ খেলেছিল বাছাই পর্বে, যেটা থাকে আসার আগে যেগুলি থাকে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং রাউন্ডের চেঞ্জ ফাইটিং এর জন্য। তো সেই জায়গা থেকে ডেল ফন্তে আসলে টিম অনেক বেশি পপুলার, এবং যেটা আমরা বলি আবার একটা টিমের অ্যাডভান্টেজ যে বার্সেলোনারই 80% প্লেয়ার খেলে, অ্যাথলেটিকো মাদ্রিদ আর একটা প্লেয়ার আছে বাইরে, যে ভ্যালেন্সিয়া বা থেকে শুধু অ্যাথলেটিকো মাদ্রিদ এবং ভ্যালেন্সিয়া আরও আছে একটা টিম, তাদের প্লেয়ারে যে তো মোস্টিমীয় প্লেয়ার যখন সেম জার্মানির মতো যে বায়ার্ন মিউনিখেরই 80% 90% প্লেয়ার, এখানেও কিন্তু বার্সেলোনা সব প্লেয়ার খেলে, রিয়েলের কোনো প্লেয়ারই এখনও নেই। এবং ডেল ফন্টের জন্য সুবিধা হয় যে একটা টিম যখন ক্লাব লেভেলে একই সাথে খেলে, তাদের কেমিস্ট্রি এবং ফিলোসফি একই ধরনের থাকে, কোচ ওই জায়গা থেকে ম্যাচ দেখে তাদেরকে তৈরি করে এবং খেলাতে পারে সেই জায়গা থেকে। এবং এই জায়গা থেকে স্পেনকে আমি বারবারই বলছি যে এইবার ফুটবলের ফাইনালের দাবিদার, এবং তারা ওইভাবেই টিম তৈরি করে আছে। এখন এখানে অনেক কিছু নির্ভর করছে লামিয়া ইয়ামালের মধ্যে। লামিয়া ইয়ামাল যে ইনজুরি থেকে উঠে আসছে এবং টিমের জন্য কোচ এখানে কি প্লেয়ার এবং সবচেয়ে ইয়াঙ্গার হিসেবে বেস্ট পারফরমেন্স করেছে ইউরোপিয়া এবং কোয়ালিফাইং রাউন্ডে। তার হ্যামস্ট্রিং এর চোট কিন্তু এখন মোটামুটি সে সুস্থ, ছেড়ে আসছে এবং রিহাবে কেপ আছে। ভার্দের বিপক্ষে আসলে খুব বেশি দরকার না মনে করেই মনে হয় ফুয়েন্তে আসলে সেই জায়গাটাতে রিস্ক নিচ্ছে না, লামিনী ইয়ামালকে হয়তো বসে রাখছে। আমরা কেপ ভার্দের সবশেষ 5 ম্যাচের রেকর্ডটা দেখতে চাই। তারাও প্রীতি ম্যাচ খেলেছে 5টা, সার্বিয়ার বিপক্ষে সবশেষ 3-0 গোলে তারাও জয় পেয়েছে, ফিনল্যান্ডের বিপক্ষে 1-1 গোলে ড্র, চিলির বিপক্ষে 4-2 গোলে হেরেছে তারা, মিশরের সাথে 1-1 গোলে ড্র, এবং সবশেষ ইরানের বিপক্ষে গোল শূন্য ড্র করেছে। তার মানে দেখতে পাচ্ছি যে সার্বিয়া বা ফিনল্যান্ডের বিপক্ষে যে মানে লড়াকু মনোভাব নিয়ে মাঠে নেমেছিল সেটা আসলে পরিসংখ্যানেই প্রমাণ পাচ্ছে। এখন যে কেপ ভার্দে আসলে নতুন দেশ হিসেবে খুব ভালো করেছে, নতুন দল হিসেবে চমক দেখানোর সম্ভাবনা আছে কিনা স্পেনে? অবশ্যই এটা আছে। ওরা যদি তাদের কোচ এই টিমকে নিয়ে যদি 32-র জন্য চিন্তা করে, তাহলে তারা একটা প্ল্যান তৈরি করেছে, এবং তার কর্তৃপক্ষ এবং এই গ্রুপে আরও 2টা টিম আছে, তাদের সাথে কিভাবে খেলবে, যেহেতু স্পেন লাস্ট চ্যাম্পিয়ন টিমের একজন ধরা চলা হয়েছে, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এবং ইউরোপিয়ান কারেন্ট ইউরোপিয়ান চ্যাম্পিয়ন, তাদের এগেনস্টে এত বেশি, যেটা আমরা ক্রোয়েশিয়ার কাছে দেখেছি, জার্মানির মোর অ্যাটাকিং খেলতে গিয়ে অনেক বেশি গোল রিসিভ করেছে, সেটা তাদের কিন্তু 32-এ যাওয়ার জন্য বা তৃতীয় টিম হিসাবে যাওয়ার জন্য কিন্তু একটা নেগেটিভ পজিশনে চলে যাবে। তো সেখান থেকে তারা, আমি যতটুকু মনে করি, ওরা আফ্রিকান টিমরা একটা লো ব্লক ভালো করে, সেই জায়গা থেকে তারা কতটুকু উতরে যাবে সেটাই প্ল্যান থাকবে তাদের কোচিং। স্পেনের ফুটবল খেলার যে কৌশলটা বা ফাস্ট ফুটবলের যেটা টিকি-টাকা ফুটবল, কেপ ভার্দে যে যারা যেই কৌশলটা খেলে সেটা আসলে কতটুকু মানে কোনো রিস্ক নেবে কিনা এবার ফুয়েন্তে? না, এটা তো অল আউট প্রথম ম্যাচ, কিন্তু সবার জন্য বলেছি যে একটা গ্রুপের 4টা টিমে 3টা টিম থেকে যা খেলা থাকবে, সেখানে তাদের কিন্তু অ্যাডভান্টেজ পজিশনে যেতে হলে তাকে ফার্স্ট ম্যাচ উইন করতে হবে, এবং কত মার্জিনে কত ভালোভাবে জিতবে সেটা কিন্তু টিমের কনফিডেন্স লেভেল অনেক বেটার অবস্থা হবে। এবং কোচ অনেকগুলো প্লেয়ারকে, যেহেতু অনেক ম্যাচ খেলতে হবে, সে অনেক প্লেয়ারকে রেস্ট দিয়ে তখন তার সেকেন্ড সাব হিসাবে এবং তার বেঞ্চকে তাকে দেখিয়ে নেওয়ার সুযোগ থাকবে, এবং ম্যাচ কনফিডেন্স লেভেলে যত সেকেন্ড প্লেয়ারগুলি এবং বেঞ্চ টিমের প্লেয়ার নামাতে পারি, তখন ওই টিমের জন্য আস্থার অবস্থা কনফিডেন্স লেভেল অনেক বেটার থাকে। তারা চেঞ্জিং প্লেয়ারে গোল করছে, চেঞ্জিং প্লেয়ার টিম উইন করছে, এটা বেটার পজিশনে যায় এবং উপরের দিকে যাওয়ার জন্য অনেক বেশি সক্রিয় থাকে। আর রক্সি ভাই, এটা তো গেল মাঠের ফুটবলের খেতা। মাঠের বাইরে থেকে আমরা দেখেছি যে আমেরিকার ভিসা নীতির যে সমস্যায় পড়েছে, সেটা ফুটবল দল থেকে রেফারিও আসলে বাঁচেনি। সোমালিয়ার একজন রেফারিকে তিনি মিয়ামি এয়ারপোর্টে এসে তিনি ফিরে গেছেন। 52 জন রেফারিকে কিন্তু ফিফা তাদেরকে মানে দায়িত্ব বুঝিয়ে দিয়েছিল, তার মধ্যে একজন কিন্তু সোমালিয়ার এই রেফারি ছিল। তাহলে এত মানে ঘটনা কেন? মানে ফিফাও কি আসলে আমেরিকার কাছে কি নতজানু স্বীকার করেছে কিনা?
অবশ্যই এই ধরনেরই একটা ব্যাপার যখন ইনফিনিটিকে জিজ্ঞেস করা হয় তখন আমরা সবসময় জানতাম যে ওয়ার্ল্ডের বেস্ট এবং বড় সর্বোচ্চ শক্তিশালী সংস্থা হলো ফিফা, কিন্তু আমেরিকার কাছে যাওয়ার পর সেই জিনিসটা সে ডিপ্লোম্যাটিক বলে গেছে যে আমরাই সব কিছু না, ওই ভিসা বা টিমে যাওয়ার ব্যাপারগুলিতে তাদের দেশ এবং এখানে আছে অর্গানাইজেশন ব্যাপার থাকে যে ওয়ার্ল্ড অর্গানাইজ করে সবসময় অর্গানাইজেশন ফিফা কন্ট্রোল করে, কিন্তু এখানে লোকাল অর্গানাইজেশন আমেরিকার যে সংস্থা এবং ওদের যে ফেডারেশন তারা অনেক বেশি স্ট্রং এগুলি নিয়ে বলছে এগুলি নিয়ে তোমরা কাজ করবা না, এগুলো আমি আমাদের বুঝে কাজ করব। আপনি যে রেফারির কথা বলে সোমালিয়া মুসলিমদের জন্য এই জায়গাটা একটা বড় বৈরী অবস্থা হয়েছে এবং বাধার সম্মুখীন, তাকে 9 ঘন্টা এয়ারপোর্টে আটকে রেখে জেরা করেও তারপরে তাকে ভিসা আর এগেনস্টে তাকে আমেরিকায় ঢুকতে দেওয়া হয়নি, এয়ারপোর্ট থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এটা আসলে ফুটবলের বিউটি অনেক কমে যাচ্ছে। অনেক দেশের আমরা যেমন ইরান যুদ্ধের ব্যাপার বলি, তাদের অফিসিয়ালদের ভিসা দিতে গেছে লাস্ট দিন এবং খেলার এখন যে অপশনটা আছে যে খেলবে 24 ঘন্টা পরেই তাদেরকে মাঠ বা দেশ ছাড়তে হবে, এরকম অনেক কিছুই কিন্তু ফুটবলের জন্য বাধা। আবার যখন ফুটবল শুরু হয়ে গেছে সবার ফোকাস কিন্তু কার টিম জিতবে, কোথায় যাবে সেটা নিয়ে অনেক চিন্তা করছে। তো এই জায়গাগুলো আসলে একটা পর্দার আড়ালে রয়ে যাচ্ছে। আর রক্সি ভাই অনেক ধন্যবাদ এত সুন্দর আলোচনার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আমাদের দর্শক দর্শকদেরকে। নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরে। আরও একবার স্বাগত এখন মাঠে। দর্শক এখন জানিয়ে দিব আজকের কুইজ। 6 বার বিশ্বকাপের সেমিফাইনাল খেলে প্রতিবারই জয় পেয়েছে কোন দল? এ জার্মানি, বি ব্রাজিল, সি আর্জেন্টিনা, ডি ইতালি। EKHON স্পেস QZ স্পেস 05 এ অথবা বি অথবা সি অথবা ডি। আপনার নাম লিখে পাঠিয়ে দিন 26969 এই নম্বরে। বিজয়ীদের জন্য থাকছে দারুণ সব পুরস্কার। এয়ার স্টোর সৌজন্যে বিজয়ীরা পাবেন ঢাকা কক্সবাজার ঢাকা বিমান টিকিট। এছাড়াও রেনেসা ঢাকা গুলশান হোটেলের পক্ষ থেকে 10 জন ভাগ্যবান কাপল পাবেন বুফে ব্রাঞ্চ অথবা লাঞ্চ অথবা বুফে ডিনার ভাউচার। এই ছিল এখন মাঠের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।